নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে নন্দিনী ম্যাম রয়েছেন। ম্যাম, কালকে আমরা বৈঠক দেখলাম এবং সেটার পর আমরা কথা বলে যেটা বুঝলাম যে তারা আবারও বলছে চাকরি যাদের হারিয়ে গেছে যে কার্যত লালিপপ আবার আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। এই সম্পূর্ণ বৈঠকের থেকে ব্রাত্য বসু যেটা বললেন এবং চাকরি যাদের চলে গেছে তারা যেটা বললেন, আপনি কি মনে করছেন যে আদৌ কি কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া গেল? না, আসলে ওনারা পুরোটাই কোনো রকমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বা এমনভাবে ঘুরিয়ে বিষয়টা রাখছেন যাতে কোনো সলিউশনে পৌঁছানো না যায়। এইভাবে তো এই ঘটনাটা ঘটতে পারে না। এটা একেবারে নির্দিষ্টভাবে একটা আইনি জটিলতা, যে জায়গাতে একমাত্র বেরোবার পথ সরকারকে এবং এসএসসিকে নির্ধারিত করতে হবে। এবং আমার নিজের এখন মনে হচ্ছে যেটা, যে একমাত্র বেরোনোর পথ কিন্তু সরকারকে এবং এসএসসিকে নির্ধারণ করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। এই জায়গাটা পরিষ্কারভাবে একটা নিশ্চয়ই কোনো তাদেরই খুঁজে বার করতে হবে যে কোন পথ দিয়ে তারা এটা করতে পারবেন। কিছু পথ নিশ্চয়ই আমরাও শুনছি, বিভিন্ন আইনজ্ঞরা বলছেন সেইভাবে, কিন্তু ওনারা যেটা করছেন বারবার সময় নষ্ট করছেন এবং সময় নষ্ট করছেন এবং বারবার এমন ধরনের কথা বলছেন যেগুলোর সাধারণভাবে গোল গোল কথা, আমি এইটা বলতে পারি যে তার কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, এই রকম ধরনের কথা। মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে যেটা বললেন, ব্রাত্য বসু তার টেলিভিশনে ইন্টারভিউয়ের মধ্যেও আমি দেখেছি, সময়ও দেখেছি, কালকেও বৈঠকে সেরকমভাবে কিছুই বেরোল না। পুরোটাই হচ্ছে সময় নষ্ট করা হচ্ছে এবং কোনো নির্দিষ্ট জায়গায় তারা পৌঁছচ্ছেন না। শুধু এই যে যারা চাকরি হারা যে সমস্ত শিক্ষকরা, তাদের বেসিক্যালি কোথাও ওনারা সমাধান সূত্র দেখাতে পারছেন না। এবং ব্রাত্য বসু একটা কমেন্ট করেছে যে কিছু অংশের মানুষ একটি রাজনৈতিক দল দ্বারা প্রভোক্ট এখনো পর্যন্ত, কারণ যারা বৈঠক করতে গেছিলেন তারা নাকি গিয়ে বলেছেন যে যারা অনশন করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, একটা বিভাজন সৃষ্টি হয়েছে। সেটা তো ওনাদের মধ্যে বিভিন্ন মতাবলম্বী লোক থাকতে পারেন, কেউ অনশন করবেন বলছেন, কেউ বৈঠক করবেন বলছেন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বুঝতে হবে যে এই মানুষগুলো তারা দিশাহারা, সুতরাং তারা বিভিন্ন ধরনের আন্দোলনের পন্থা বেছে নিচ্ছেন। সেটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে এই জায়গাটা থেকে ওনারা একদম নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়ে বেরিয়ে আসতে পারবেন, কারণ ওনারা দিশাহারা এবং ওনারা সত্যিই বলতে কি, এই যে কথাটা ওনারা বলছেন যে কোনো রকম রাজনৈতিক জায়গায় আমরা যাচ্ছি না ইত্যাদি কথাটা, কিন্তু একটা বুঝতে হবে, ওনাদেরও বুঝতে হবে ওনারা একটা রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, একটা রাজনৈতিক লুম্পেন শক্তি যারা দুর্নীতি করেছিল বলেই ওনাদের চাকরিটা গেছে, এই জায়গাটা ওনাদের বুঝতে হবে। সুতরাং ওনারা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে নানা ধরনের কথা বলছেন, আমি সেইটাতে সেইভাবে খুব গুরুত্ব দিতে চাইছি না। আমার শুধু একটাই জায়গা বলার, সেটা হচ্ছে আজকে আমাদের রাজ্যের অনেকগুলো মানুষ তারা একদম একটা দুর্যোগের মুখোমুখি হয়েছে। যারা শিক্ষক ছিলেন তারা তাদের হঠাৎ করে চাকরি চলে যাওয়া, সেটা কত হাজার সেটা সরকারি নির্দিষ্টভাবে বলতে পারবেন, 26,000-এর মধ্যে কত হাজার যোগ্য সেটা সরকার নির্দিষ্টভাবে বলতে পারবেন, কিন্তু তারা এই মুহূর্তে চাকরি হারিয়েছেন। তারা ভীষণভাবে একটা দুর্যোগের মুখোমুখি, তার সঙ্গে তাদের পরিবারের লোকেরাও দুর্যোগের মুখোমুখি। এবং একইভাবে আজকে দাঁড়িয়ে যারা স্কুলে পড়াশোনা করছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের শিক্ষাদান কে করবে? এটাও একটা ভয়ঙ্কর সমস্যা। এই জায়গাটা সরকার যদি না ঠিক করেন, তাহলে সরকার যদি সমাধান সূত্র না বের করেন, তাহলে কোনোভাবেই সমাধান হতে পারে না, এটা তাদের ভাবতে হবে। এবং আমি আর একটা জায়গা মনে করিয়ে দিতে চাইছি, যে মনে রাখবেন এই যে পুরো আজকের যে এই যা ঘটনাক্রম ঘটে চলেছে, সেগুলোর সূত্রপাত কিন্তু হয়েছিল 2019 সালে, যখন কয়েকজন শিক্ষক হতে চাওয়া তরুণ তরুণী তারা বলেছিলেন যে তারা যোগ্য, কিন্তু তাদের অন্যায়ভাবে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের চাকরি দেওয়া হয়নি। তাদের যোগ্যতার যে মাপকাঠিতে তারা উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তাদের চাকরি দেওয়া হয়নি। সুতরাং এই জায়গাটাও মনে রাখতে হবে। সুতরাং তাদের যে দাবি সেটাও কিন্তু এখানে আছে, এবং এই সমস্তটারই সমাধান সূত্র আছে সরকারের হাতে এবং এসএসসির হাতে। আপনি যে কথাটা বলছিলেন যে আমরা শিক্ষকদের নিয়ে কথা বলছি এবং মুখ্যমন্ত্রী, তারপর ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী সকলেই কথা বলছে, কিন্তু এই যে যারা পড়াশোনা করছে এতটা যে একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছে, কোথাও গিয়ে তো একটা ধাক্কা লাগবে, সেইটা নিয়ে তো রাজ্য সরকার কোনো রকম কোনো পদক্ষেপই নিচ্ছে না।
রাজ্য সরকার তো পরিষ্কারভাবে চান এই সরকারি শিক্ষা ব্যবস্থাটা যাতে ধ্বংস হয়ে যায়। রাজ্য সরকার এই যে আজকে যা করছেন, রাজ্য সরকার স্কুলে শিক্ষক নিয়োগ দীর্ঘদিন বন্ধ রেখেছেন, বিভিন্ন লেভেলে প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত নিয়োগ বন্ধ রেখেছেন। রাজ্য সরকার শিক্ষাকর্মী নিয়োগ সেটাও বন্ধ রেখেছেন দীর্ঘদিন ধরে। এসএসসি রেগুলার আগে হতো কি, বামফ্রন্ট সরকারের সময় প্রত্যেক বছর এসএসসি হতো, আজকে সেই এসএসসি প্রত্যেক বছর হয়নি। আজকে এই যে দুর্যোগ ঘনিয়ে এসেছে তার পেছনে তো রাজ্য সরকারের এই যে যে নীতিগুলো গ্রহণ করেছে সেটাও তো দায়ী, যে তার নিয়মিতভাবে টেট হচ্ছে, টেট পরীক্ষার পর কোনো রকম নিয়োগ হচ্ছে না, এসএসসি নিয়মিতভাবে হচ্ছে না। এই যে গত কয়েক বছর ধরে তারা এই রকম যে একটা নীতি নিয়ে চলছেন সেটাও তো দায়ী। যদি নিয়মিতভাবে হতো তাহলে তো আজকে এই সমস্ত চাকরি প্রার্থীরাও পথে বসে থাকতেন না, এবং যারা চাকরি হারা হয়েছেন তাদেরও আজকে যোগ্যতা অযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠতো না যদি আজকে নীতি নিয়ম মেনে সমস্ত নিয়োগটা হতো। এই জায়গাগুলো তো ভাবতেই হবে। সুতরাং সবটা মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে। আজকে আমরা এনারা এই সরকার তারা এমন একটা নীতি নিয়ে চলেছেন দীর্ঘ 14 বছর, যাতে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের দিকে চলে গেছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে শিক্ষক নেই, স্কুলে কোনো পরিকাঠামো নেই, একেবারে ধ্বংসের মুখোমুখি হয়েছে। সুতরাং এই জায়গাটা অবশ্যই আমাদের মানে আমি কি বলবো, মানে আমাদের রাজ্যটাকে একটা ভয়ঙ্কর জায়গায় ঠেলে দিচ্ছে। এবং সেখানে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের রাজ্যে স্কুল ড্রপ আউটের সংখ্যা 0। সেক্ষেত্রে বেসরকারি স্কুলে এত ফিস স্ট্রাকচার সেখানে দেওয়া সম্ভব হবে না, তাহলে কি সেই আবার ড্রপ আউটের সংখ্যা বাড়তে চলেছে? মানে ড্রপ আউট তো এবারেই তো হয়েছে, এবারেই তো মাধ্যমিক কতটা কমে গেছে। আমাদের একটা সময় মানে যখন 77 সালে বামফ্রন্ট সরকার এলো তখন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1 লক্ষ, সেটা 2011 সালে বেড়ে হয় 11 লক্ষ। সেইখান থেকে আবার আমরা কমতে শুরু করেছি, এখন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ক্রমশ কমছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কমে গেছে, এমনকি যারা ফর্ম ফিল আপ করছে তারাও পর্যন্ত পরীক্ষা দিচ্ছে না। সুতরাং আস্তে আস্তে তো ড্রপ আউট আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরে কমে যাচ্ছে, ড্রপ আউট বাড়ছে। আজকে বিভিন্ন স্তরে ছেলেমেয়েরা মনে করছে যে তারা লেখাপড়া শিখতে পারছে না। এক তো হচ্ছে লেখাপড়া শেখার যথোপযুক্ত পরিবেশ নেই, তারপর লেখাপড়া শেখার পর কর্মসংস্থান নেই। সুতরাং ছেলেমেয়েরা আজকে সেখানে দাঁড়িয়ে মোটিভেটেড হচ্ছে না, লেখাপড়া শেখার কোনো সুযোগ পাচ্ছে না। এই সমস্তটা মিলিয়ে আজকে আমাদের বাঙালিদের সামনে একটা ভয়ঙ্কর দুর্দশাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এবং বারংবার মিরর ইমেজ প্রকাশের ক্ষেত্রে বা এই সব কিছু প্রকাশের ক্ষেত্রে বারবার ব্রাত্য বসু আইনি পদক্ষেপের কথা বলছেন, কোথাও গিয়ে ওই যে আপনি কথাটা বলছিলেন যে গোল গোল কথা কোথাও গিয়ে বারবার। হ্যাঁ, মানে আইনি পদক্ষেপ মানে কি, ওনারা যে রিভিউ পিটিশন দিয়েছেন বলছেন, এবার রিভিউ পিটিশনের থেকে কি হতে পারে? একই তো জিনিস, মানে রিভিউ পিটিশনে তো পুরো জিনিসটা যে খুব চেঞ্জ হবে তা তো না। সেখানে দাঁড়িয়ে ওনারা নির্দিষ্টভাবে যদি ওএমআর প্রকাশ করেন তাহলেই ওএমআরগুলো নিশ্চিতভাবে কোথাও না কোথাও আছে, তার মিরর ইমেজ আছে, সেটা যদি প্রকাশ করেন তাহলেই কিন্তু একমাত্র এখান থেকে বেরোনো সম্ভব। আদারওয়াইজ এই যে একটা জটিলতা তৈরি হয়েছে সেখান থেকে বেরোনোর কোনো পথ অন্তত আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি না। আমি জানি না যারা আইনজ্ঞ তারা কি বলবেন। সুতরাং একমাত্র ওনাদের ওই ওএমআর প্রকাশ এবং সেখান থেকে যথাযোগ্য একটা প্যানেল তৈরি করা, এটার তো এসএসসি পরীক্ষার যে সমস্ত রেজাল্ট বেরিয়েছিল তার তো প্রপার প্যানেল তৈরি হয়নি, সমস্ত এসএমএস এর মাধ্যমে ইন্টারভিউতে কল করা হয়েছে। সুতরাং এই যে গ্যাপগুলো পড়েছে, বিভিন্ন স্তরে যে গ্যাপগুলো পড়েছে, সেই গ্যাপগুলো যদি মানে আজকে মিটিয়ে ফেলা না হয় তাহলে কিভাবে আজকে যোগ্য অযোগ্যই চিহ্নিতকরণটা করবেন, সেটাও তো আমাদের প্রত্যেককে ভাবাচ্ছে। সুতরাং এই নির্দিষ্টভাবে আজকে গোল গোল কথা না বলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মুখ চেয়ে আমাদের যে চাকরিহারা শিক্ষক তাদের দিকে তাকিয়ে রাজ্য সরকার এবং কমিশনকে এগিয়ে আসতে হবে যাতে একটা প্রপার ব্যবস্থা করা যায়, তা না হলে কিন্তু এর থেকে বেরোনোর কোনো উপায় নেই। এসএসসি একটা অটোনমাস বডি, আমি একদম শেষ প্রশ্ন করছি, তার যে ভূমিকাটা এই পুরো ঘটনাকে কেন্দ্র করে, সেই ভূমিকা নিয়ে এসএসসি তো অ্যাকচুয়ালি মানে পুরোটাই দুর্নীতির মধ্যে ঢুকে গেছে। আপনারা বলছেন এসএসসি অটোনমাস বডি, এসএসসি এই দুর্নীতিটা করেছে, নিশ্চিতভাবে যে দুর্নীতিটা করেছে এবং এখন যেটা ঢাকা দেওয়ার চেষ্টা করছে এটা কখনোই বলা যায় না একেবারে অটোনমাস বডি হিসেবে নিজে থেকে করছে।
তাহলে মন্ত্রীর বান্ধবীর ঘরে ওই 50 কোটি টাকা পাওয়া যেত না। এবং এর কিছুই মুখ্যমন্ত্রী জানেন না, এটাও বলা যায় না, এটা বলার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা খুব ভালো করেই জানেন। কিন্তু সমস্যা হচ্ছে এনারা যখন মনে হয় যে এসএসসি কে অটোনোমাস বডি করে নিলে ওনাদের সুবিধা আছে, তখন ওনারা অটোনোমাস বডি করেন। আর যখন মনে হয় অন্যান্য বিভিন্ন জায়গায় অটোনোমাস বডিগুলো যেগুলো রাইটফুলি ফাংশন করতে চাইছে, তখন যেমন বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলোকে এখন ওনারা ওনাদের অধীনে করে রেখে দিয়েছেন। কোনো রকম নীতি নির্ধারক কমিটির মিটিং ডাকতে দিচ্ছেন না, কোনো রকম নিয়োগ সব কিছু বন্ধ করে রেখেছেন, কারণ তখন তারা মনে করছেন যে আমরা মাইনে দিই, সুতরাং তাদের আমাদের কথা মেনে চলতে হবে। এটা হচ্ছে যখন যেমন তখন তেমন ওনারা ভূমিকা নিজেরা নিয়ে নেন। কিন্তু সেটা দিয়ে তো আর একটা আইন বা একটা সরকার চলতে পারে না। সরকার নির্দিষ্ট একটা আইনের কাঠামোর মধ্যে আছেন, যখনই সরকার সেই আইনি কাঠামো থেকে বেরিয়ে যাবে তখন যে ঘটনাগুলো ঘটবে সেটাই আজকে ঘটছে। সরকার আইনি কাঠামো থেকে বেরিয়ে গেছে, এসএসসি আইনি কাঠামো থেকে বেরিয়ে গেছে, তার জন্যই যে একটা ভয়ঙ্কর প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, তাই জন্য আজকে এই ঘটনাগুলো ঘটছে। সুতরাং ওনাদের সেই আইনি কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছ প্রশাসন সেটাই করতে হবে, তার বাইরে কোনো উপায় নেই। সুতরাং তখন আমি অটোনোমাস বডি বলে পুরো জায়গাটা ছেড়ে দিলাম, দিয়ে বললাম যে না, দুর্নীতিটা ওখানে এসএসসির কিছু মাথা ছিল তারাই করেছে এবং আমরা কিছুই জানতাম না, হাত ধুয়ে ফেলে দিলাম, এটা হতে পারে না। একদম নির্দিষ্টভাবে মন্ত্রী, শিক্ষামন্ত্রী তো বটেই, এবং শিক্ষামন্ত্রী কখনোই মুখ্যমন্ত্রীর কোনো কথা ছাড়া চলেননি, তৃণমূল কংগ্রেসে কেউ চলতে পারেন না। সুতরাং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বেশ কয়েকজন নেতা এটা জানতেন। সেখানে সেই জায়গাটা তাদের এই জায়গাটা স্বীকার, মানে সকলেই বুঝতে পারছেন, এখানে স্বীকার করা না করার উপরও কিছু আসতে যাচ্ছে না, সকলেই বুঝতে পারছেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা, শিক্ষকদের রক্ষা করা, যোগ্য শিক্ষকদের রক্ষা করা, সেই পদক্ষেপটা ওনাদের নিতে হবে।